কুড়িগ্রামে প্রধান প্রধান নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টে ধীর গতিতে কমতে থাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে স্থিতিশীল অবস্থায় রয়েছে। বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে নদ নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের বসতবাড়ি, কাঁচা সড়ক, বীজতলা, পাট সহ মৌসুমি ফসলের ক্ষেত। তবে পানি কমতে থাকায় নদ নদীর বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। এছাড়া করতোয়া ও ঘাঘট নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে কখনো পানি বৃদ্ধি ও কমার কারণে নদীর তীরবর্তী এলাকার প্রায় 20টি জায়গায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এদিকে নওগাঁর প্রধান দুটি নদীর পানি তৃতীয়বারের মতো বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় আত্রাই নদীর পানি মহাদেবপুর পয়েন্টে 11 সেন্টিমিটার ও আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সাথে বাড়ছে করতোয়া ও হুড়াসাগর সহ অভ্যন্তরীণ নদ নদীর পানিও। বগুড়া সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন সদর উপজেলার পূর্বপাড়া গ্রামের মাহবুবুর রহমান, আলমগীর হোসেন ও শহীদুল ইসলাম। ঘটনা প্রকাশ পেলে গতকাল স্থানীয়রা আলমগীর ও শহীদুলকে আটক করে পুলিশে দেয়। অভিযুক্ত মাহবুবুর পলাতক রয়েছে। পুলিশ জানায় ভুক্তভোগীর স্বামী মাদক মামলায় কারাগারে থাকায় সে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন। বর্তমানে সে 3 মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি ভুক্তভোগীর স্বামী কারাগার থেকে মুক্ত হয়ে ফিরলে বিষয়টি জানাজানি হয়। এটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজধানীর সরকারি বড় হাসপাতালগুলোর মধ্যে অন্যতম একটি হাসপাতাল। এই হাসপাতালে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার মানুষ আসেন সেবা নিতে, কিন্তু সেবা নিতে এসেই নানা ধরনের দুর্ভোগের কথা জানিয়েছেন তারা। এর মধ্যে অন্যতম দালালের দৌরাত্ম্য, ওষুধ কোম্পানির লোকেদের দৌরাত্ম্য, শয্যা না পাওয়া এবং অর্থের বিনিময়ে সেবা ও শয্যা পাওয়ার মতো গুরুতর অভিযোগ করেছেন রোগীরা। অভিযোগ, একটা রুগী ডাক্তারের কাছে ঢোকার আগে 3 জন যদি কোম্পানির লোক ঢুকে থাকে, ওই ডাক্তার ওই রুগী দেখে না, ওনাদেরকে মূল্যায়ন করে বেশি। কারণ কি ওনাদের কাছ থেকে প্যাকেটটা পায়, এই প্যাকেটের মূল্যায়ন করে, রুগীর মূল্যায়ন হয় না। এখানে এসে আপনার টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেলে অর্ধেক বেলা চলে যায়। তারপরে ডাক্তারের কাছে গেলে ওখানে সিরিয়াল দিতে গেলে ওই সিরিয়াল পর্যন্ত যাইতে যাইতে দেখা একটা সময় পার হয়ে যায়। মঙ্গলবার দীপ্ত সংবাদের টিমকে পেয়ে রোগীরা যেন ক্ষোভ উগরে দেন। বলেন, পরীক্ষা নিরীক্ষার জন্য লম্বা লাইন পার হতে হয়, আবার সব পরীক্ষা হয় না, ফলে অন্য হাসপাতালে যেতে হয়। এন্ডোস্কোপি করার জন্য দিছে, সকাল থেকে আমি ঘুরতেছি, কোনো কাউন্টারে টাকা না গেছি, আবার এন্ডোস্কোপির রুমে এন্ডোস্কোপির মেশিন নষ্ট, গেছি পপুলারে এখানে নেয় 600 টাকা, পপুলারে নেয় 3000 টাকা। এখানে যেটা হয় 500 টাকা করানো যায়, কিন্তু এটা করা আমাদের এখানে দেয় না, বাইরে পাঠিয়ে দেয়। ওনাদের ডাক্তারের পরিচিত লোক বাইরে থাকে, হসপিটাল থেকে। আবার এমনও হয় যে ওনারা যে হসপিটালে আমাদের পরীক্ষা করতে পাঠাবে ওইখানেই করতে হবে। সর্বশেষ বলে কি, আপনার রুগীর এই সমস্যা না, অন্য একটা সমস্যা। সাধারণ একটা ফ্যামিলির থেকে যদি 30-40 হাজার টাকা তার কাছে গুছানো বড়ই কষ্টের বিষয়। সবচেয়ে বেশি অভিযোগ শয্যা পাওয়া নিয়ে, এজন্য দিতে হচ্ছে অর্থ। যদি হুইল চেয়ার চাই 500 টাকা আগে দেন, আর সিট তো পাওয়াই যায় না, টাকা দিলে সিট পাওয়া যায়। রুগী খামতাছে, রুগী হাই হাই করে চিৎকার করছে, কিন্তু একটা টিকিট পাচ্ছে না। একদম সিন্ডিকেট। এখন আমি এক জায়গায় যাই, ধরেন এখানে গেছি, হ্যাঁ, তো ডাক্তার দেখানোর পর বের হইছি, ওইখানে থাকে একজনই বলে যে ভাই আমার কাছে টাকা দিলে আমি আপনার চিকিৎসা করে দিতে পারবো, আমার কাছে টাকা দিলে আমি আপনার সিরিয়াল লাগবে না, আমি ইমার্জেন্সি আপনাকে এই চিকিৎসা করে দিতে পারবো। এসব অভিযোগ নিয়ে হাসপাতালের পরিচালক জানান, জনবল সংকট ও রোগীর অতিরিক্ত চাপ থাকায় অনেক সময় সেবা দেওয়ায় বিঘ্ন ঘটে। ওষুধ কোম্পানির নৈতিকতা নিয়েও কথা বলেন তিনি। এটা 850 করে জনবল দিয়ে চলতে হসপিটাল, কিন্তু এখানে স্টিল আমাদের ডেইলি আউটডোর রোগী হচ্ছে 4 থেকে 5,000। সো যেটা আমাদের মেডিকেল অফিসারও আউটডোর মেডিকেল অফিসার পোস্টও সীমিত, সব মিলিয়ে কিন্তু আমরা একটু সীমিত জনবল দিয়ে আমরা চালাচ্ছি। একটা পেশেন্টের প্রেসক্রিপশনের ছবি তোলা এটা অবশ্যই ঠিক নয়। তবে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নদীর পানি সুইচ গেটের মাধ্যমে পুকুরে প্রবেশ করিয়ে গড়ে তোলা হয়েছে মাছের খামার। বর্তমানে এই এলাকায় 5 শতাধিক চাষি বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের মাছ উৎপাদন করছেন। অথচ দ্বীপ জেলা ভোলার এই অঞ্চলে নিকট অতীতে এমনটি দেখা যায়নি। একজনের দেখা দেখি মনে করেন এখন 300 থেকে 350 লোক এই মাছে জড়িত। আমাদের চরসময়ের মাছের
কোয়ালিটি ভালো, খাইতে স্বাদ, নদীর সাথে সুইচ গেট করা। আমাদের 30-35টা গের আছে, এই আমাদের নদীর সাথে গের। এই মাছগুলো খাইতে খুব সুস্বাদু। আমাকে 37টা পুষ্কুনি আছে, সব নদীর লগে সব সুইচ করা, পানি আপ ডাউন হয়। আমার প্রতিদিন 20 থেকে 25 মণ মাছ আমার উঠে প্রতিদিন। দুপুরবেলা আমি মাছ মাফি, ইনশাল্লাহ খুব লাভবান ভালো। প্রতি মাসে আমার প্রায় 45 থেকে 50 লক্ষ টাকার মাছ আমি মাপি। স্থানীয়রা জানান মাছ চাষের মাধ্যমে তারা বেশ লাভবান হচ্ছেন, তাই এই খাতে অনেক উদ্যোক্তাও আগ্রহ দেখাচ্ছেন, ফলে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। দোকানদার, চাকরিজীবী এবং এলাকার যত বেকার লোক আছে সবাই মাছ চাষ করে। তো এখন বর্তমানে আমিও মাছ চাষের সাথে জড়িত হয়েছি। ছোটো পুষ্করিণী মাছের চাষ শুরু করছি। বছর প্রতি এক বছর লাভবান হওয়ার পর আরেক বছর আরেকটা বানাইছি, আরেক বছর লাভবান হওয়ার আরেকবার করছি। এতে আমাদের এলাকার সবসময়তে মাছের চাষ সবে কম বেশি সবে মাছের চাষের লাগে জড়িত। প্রয়োজনীয় পরামর্শ দিয়ে চাষিদের সহযোগিতা করছে ভোলা সদর উপজেলার মৎস্য অফিস। ভোলা সদর উপজেলাতে প্রায় 8500 পুকুর আছে এবং এখানে বেশিরভাগ পুকুর চরসময়া এবং দক্ষিণ দিগুলদি ইউনিয়নে অবস্থিত। এবং এগুলোর মধ্যে আমাদের যারা মৎস্যজীবী এবং মৎস্য খামারিরা মাছ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করছে। বর্তমানে আমাদের অফিস থেকে তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট এবং প্রয়োজনীয় জরুরি সেবা দিয়ে যাচ্ছি। পাশাপাশি প্রকল্প থাকা সাপেক্ষে আমরা প্রকল্প থেকে তাদেরকে প্রয়োজনীয় প্রণোদনা সেবাও দিয়ে যাচ্ছি। এই কর্মকর্তা আশা করেন ভোলা সদর উপজেলার চরসামায়া ইউনিয়নে মাছ চাষের এই বিপ্লব অন্যান্যদের উৎসাহ দেবে। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। পাহাড়ি ডলে বয়ে আসছে বালু, আর সেই বালুতেই ভরাট হচ্ছে এখানকার ফসলি জমি। চাষাবাদ নিয়ে শঙ্কিত আছেন সীমান্তবর্তী জনপদের মানুষজন। মনে করেন কমসে কম 1000 একর জমি হইব। এগুলি একবারে বালুর পাহাড়ি ডলে বালুর নিচে একবারে বাদ হয়ে গেছে, কিন্তু ফসল আবাদি হয় না এই জায়গা। পাহাড়ি ডলে বালু পয়রা নষ্ট হয়ে গেছে, আমরা আবাদ করতে পারি না। পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণে আমাদের এই যে সংসার হাওরের যে আবাদি জমিগুলি আসছিল, প্রায় কয়েকশো একর আবাদি জমি, 1000 খানিকের মতন হবে, এগুলি বালুয় প্লাবিত হয়ে যাওয়ার ফলে আমাদের কৃষকরা কৃষিকাজ করতে পারতেছে না। এই জমি চালালে আমরা চলতে পারতেছি না। জমি বন্যা যদি ক্ষতিপূরণ আমরা না হতে পারি, কিন্তু পানির সাথে সাথে যে সমস্ত বালি এসে ওই এলাকার কৃষি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষি জমি, সেটা আমরা খোঁজ নিচ্ছি এবং সেখানে কি পরিমাণ জমি বালির কারণে চাষাবাদ করা যাচ্ছে না এবং ওই জমিগুলোতে কয়টা ফসল করতে পারে সেটা আমরা যাচাই করে আমরা উপজেলা প্রশাসনকে আমরা অবহিত করব, যাতে এই জমিগুলো থেকে বালি অপসারণ করে এটাকে কৃষির আওতায় নিয়ে আসা হয়। ফসলি জমি আবাদ করতে বালু অপসারণে যথাযথ উদ্যোগী হবে সরকার, এমনটি প্রত্যাশা এখানকার চাষিদের। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ। দেশের বস্ত্র খাতের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA সভাপতি শওকত আজিজ রাসেল। বৈঠকে BTMA নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্র শিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। সরকারি প্যাকেজ ঘোষণার পর এবার বেসরকারি ব্যবস্থাপনায় 2027 সালের হজের জন্য 3টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। সকালে রাজধানীর পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্যাকেজগুলোর বিস্তারিত তুলে ধরা হয়। বেসরকারি ব্যবস্থাপনায় সর্বোচ্চ প্যাকেজের খরচ রাখা হয়েছে 7,91,060 টাকা। সাধারণ প্যাকেজের ব্যয় 5,95,580 টাকা এবং সর্বনিম্ন প্যাকেজের খরচ 5,13,545 টাকা। সংবাদ সম্মেলনে জানানো হয় 3 ধাপে হজের টাকা দিতে হবে। গত বছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছিল 1,54,830 টাকা। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এই বছর নির্ধারণ করা হয়েছে 1,30,000 টাকা, যা গত বছর থেকে 24,830 টাকা কম। এই বছর সর্বমোট 1,27,198 জন সম্ভাব্য হজযাত্রী হজব্রত পালন করতে পারবেন। সম্ভাব্য খরচ হিসাবে করে হজ প্যাকেজ প্রণয়ন করা হয়েছে
পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোনো খাতে খরচ বৃদ্ধি বা হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে। কারো পুরো ভিটেমাটি, কারো বা বেঁচে থাকার শেষ সম্বলটুকুও চলে গেছে টাঙ্গন নদীর পেটে। মাথা গোজার ঠাঁই হারিয়ে অসহায় পরিবারগুলোর দিন কাটছে খোলা আকাশের নিচে। নদীর উপরে নির্মাণাধীন সেতুটি নদী ভাঙনের মূল কারণ বলে মনে করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে ভেকু ও ড্রেজার বসিয়ে প্রতিদিন নদীর বুক থেকে তোলা হচ্ছে টন টন বালু। এতেই হচ্ছে নদী ভাঙন। ব্রিজ হচ্ছে, ব্রিজ হওয়ার কারণে আমাদের এই পাশে সাইডটা কাটে নেওয়া হয়েছে। কাটে নেওয়ার ফলে আমাদের ঘর ছিল এই পাশে, আমাদের ঘরের মাটিগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। টাঙ্গন নদীর পানির জন্য ঘর বাড়ি যা আছে সব ভাসে গেছে, দুটা রুমও গেছে, আরো ভাঙতেছে। প্রকল্পের কাজ সহজ করতে অনিয়ন্ত্রিতভাবে নদীর মূল গতিপথ বদলে দেওয়া হয়েছে বলে স্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। তাদের যে অবস্থানটাতে সেটা কিন্তু সরকারি খাস জমি, এবং খাস জমি শুধু না, এটা কিন্তু নদীর খাস জমি। ড্রেজার মেশিন এখানে থাকার কোনো সুযোগ নাই। এখন কোন কারণে এখানে আছে আমি ঠিক জানি না, কিন্তু বালুমহল আমার জানা মতে একটা আছে না, এখানে একটা বালুমহল আছে। বর্ষায় ভয়ানক রূপ ধারণ করে শেরপুরের নলিতাবাড়ির খরস্রোতা চেল্লাখালী নদী। তীব্র স্রোতে এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বাঁধকুচি গ্রামের সেতু ও কাঠের সাঁকো। বর্তমানে এই গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র ভরসা নৌকা। নদীর পানি আর পানি একযুগ হয়ে আমাদের পুলটা ভেঙে গেছে। ব্রিজটা আমরা সরকারের কাছে আবেদন করে ব্রিজটা চাই। ব্রিজটা চলাচলের মেন রাস্তা হইতেছে এটা বারোমারি যাওয়ার জন্য। মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত সেতুর পশ্চিম প্রান্তের দক্ষিণ পাশের পিলারের নিচে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। হুমকিতে পড়েছে 3 ইউনিয়নের সাথে সদর উপজেলার যোগাযোগের একমাত্র এই মাধ্যম। এটা আমাদের খুব আশার একটা ব্রিজ ছিল, কিন্তু এটা এখন খুব শঙ্কার মুখে আছে। ব্রিজ ভেঙে গেলে আমাদের এই এলাকার মানুষ অনেক ক্ষতি হবে, তাই আমরা সরকার আবেদন করতে চাই এটুকুই যে আমরা নদী ভাঙনটা ফিরিয়ে দেখ। এদিকে গাইবান্ধায় করতোয়া ও ঘাগট নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে পানি বৃদ্ধি ও কমার কারণে নদীর তীরবর্তী এলাকার প্রায় 20 জায়গায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে ফসলি জমি, ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। হজ প্যাকেজ ঘোষণা করতে সকালে রাজধানীর একটি হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন। এতে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি প্যাকেজ ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশেষ, সাধারণ ও সাশ্রয়ী এই 3টি ক্যাটাগরিতে হজ প্যাকেজ সাজানো হয়েছে। সরকার নির্ধারিত ফির সঙ্গে সামঞ্জস্য রেখে প্যাকেজের মূল্য নির্ধারণ করার কথা জানান তিনি। বিশেষ প্যাকেজের মূল্য ধরা হয়েছে সর্বমোট খরচ 7,91,060 টাকা, সাধারণ প্যাকেজ 5,95,580 টাকা এবং সাশ্রয়ী প্যাকেজ 5,13,545 টাকা ধরা হয়েছে। সৌদি পর্বের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাবে হজ প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের বিমান ভাড়া 1,54,830 টাকা থেকে 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন যে এবছর সৌদি সরকারের যে ডি ক্যাটাগরি সার্ভিস ছিল সেটি তারা প্রত্যাহার করেছে। আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে, যার কারণে সৌদি পর্বের খরচ অনেক গুণ বেড়েছে। 2027 সালে মোট 1,27,198 জন বাংলাদেশি হজ করার জন্য সুযোগ পাবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। বর্ষার সাথে সাথেই রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে বাড়তে শুরু করছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। কীটতত্ত্ববিদরা বলছেন, এখনই সতর্ক না হলে আগামী 3 মাসে ভয়াবহ রূপ নেবে ডেঙ্গু। আর জনস্বাস্থ্যবিদরা বলছেন, যদি এবার ডেঙ্গুতে আক্রান্তের ধরনের পরিবর্তন হয় তবে মৃত্যু ঝুঁকি বেড়ে যেতে পারে। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের এই ওয়ার্ডটি কিছুদিন আগেও ছিল হাম রোগীদের জন্য, এখন সেটি ডেঙ্গু রোগীদের জন্য তৈরি করা হয়েছে। এছাড়া মহিলাদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। সব মিলে প্রতিদিন প্রায় শতাধিক ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
এই অবস্থা প্রায় সব হাসপাতালেই। ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলাতেও ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য পাওয়া যাচ্ছে। এরিসপসার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা এই কয়েকটি মিলিয়ে আমরা একটি প্রেডিকশন মডেল তৈরি করি। সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলা, মাদারীপুর, বাগেরহাট, ময়মনসিংহ, চাঁদপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী এই কয়েকটি জেলাতে বেশ ব্যাপক আকারে ডেঙ্গু হতে পারে। সম্প্রতি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR ডেঙ্গু রোগীর নমুনা পরীক্ষা করে। এতে ডেঙ্গুর 4টি ধরনের মধ্যে ডেন 3 প্রভাব বেশি পেয়েছে। একজন ব্যক্তি একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হলে তার মৃত্যু ঝুঁকি বেশি বলে জানান এই জনস্বাস্থ্যবিদ। এবারে যতটুকু জানা যাচ্ছে যে সেরোটাইপ 3 এটা একটু বেশি 2 এর তুলনায়। তো যদি ডেন 2 এবং ডেন 3 থাকে তাহলে আমাদের ডেঙ্গি গতবারের মতোই হওয়ার আশঙ্কা আছে। যদি কোনো সেরোটাইপ পরিবর্তন হয়, এখানে যদি ডেন 1 বা ডেন 4 আসে, তাহলে কিন্তু আশঙ্কা আছে যে রোগীর সংখ্যা হঠাৎ করে অনেক বেড়ে যেতে পারে। 2019 বা 2023-এর মতো 4 বছর পর 3 বছর পর এটা একটা আশঙ্কা থাকে। চিকিৎসকরা জানান, ভাইরাসের ধরনের পরিবর্তন হলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। আগে যে আমাদের ডেঙ্গু সিমটম যেগুলো তো অনেক অ্যাসাইটিস ছিল, পানি থাকতো পেটের মধ্যে বা সিভিয়ার ডেঙ্গু বলতাম, সেটা থেকে একটু ভিন্নতা আছে। এমন পরিস্থিতিতে বাসাবাড়িতে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সচেতন থাকা এবং মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। একসময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরমগড় ইউনিয়নের বৈতরণী এলাকায় বিস্তীর্ণ বনাঞ্চল ছিল বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থল। কিন্তু দীর্ঘদিন ধরে বনভূমি দখল ও অব্যবস্থাপনার কারণে সেই বন বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। এতে কমে গেছে বন্য প্রাণীর বিচরণ। বনাঞ্চলের ভেতর দিয়ে 2টি সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানিয়েছে বন বিভাগ। তবে আপত্তি সত্ত্বেও সড়ক নির্মাণের প্রক্রিয়া বন্ধ হয়নি। বন বিভাগের কর্মকর্তারা জানান, এখানে সড়ক হলে বনভূমি দখল, অবৈধ অনুপ্রবেশ, গাছ কাটা ও বন সম্পদ পাচারের ঝুঁকি বাড়তে পারে। যদি সংরক্ষিত বনের মধ্যে দিয়ে রাস্তা যায়, সেক্ষেত্রে মানুষের চলাচল বৃদ্ধি পাবে এবং সেখানে জবরদখল কিংবা নতুন ঘর বাড়ি তৈরির একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তাহলে সেক্ষেত্রে বনের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য সেটা ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এদিকে কক্সবাজারের চকরিয়ায় গর্জন বনের ভিতরে হাতি চলাচলের পথে পাকা সড়ক নির্মিত হচ্ছে। যদিও বন বিভাগকে না জানিয়েই সংরক্ষিত ওই বনে সড়ক তৈরির উদ্যোগ নিয়েছে LGAD। স্থানীয়রা জানান, হাতির সঙ্গে তাদের সহাবস্থান দীর্ঘদিনের, কিন্তু পাকা সড়ক হলে চলবে যানবাহন, ব্যাহত হবে হাতির স্বাভাবিক চলাচল। হাতি রে এখানে তো আমরা বসবাস করি, আমরা ক্ষতি করে নাই। ওই ধান পাকলে একটু ধানে ক্ষতি করে, না হলে ক্ষতি করে নাই। ওইটা আমরা বসবাস, ছোট বাচ্চা নিয়ে বসবাস করি না। বন বিভাগের কর্মকর্তারা জানান, এই অবস্থায় বনের ভিতরে সড়কটি নির্মিত হলে হাতি চলাচল ব্যাহত ও নষ্ট হবে বনের প্রাকৃতিক অখণ্ডতা। এখানে এশীয় হাতির চলাচলের পথ, এছাড়াও অন্যান্য বন্যপ্রাণীও ওই বনে রয়েছে। পুরো দস্তুর ওখানে রাস্তা করা হলে জীববৈচিত্র্য তথা প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হবে। কক্সবাজারের সংরক্ষিত বনভূমিতে 2017 সালের আগস্টে রোহিঙ্গারা আশ্রয় নিলে হাতির 2টি গুরুত্বপূর্ণ করিডোর বন্ধ হয়ে যায়। এছাড়া জঙ্গলে হাতিকে গুলি করে হত্যার ঘটনাও ঘটছে প্রায়ই। বন অধিদপ্তরের তথ্য মতে 2016 থেকে 2025 সাল পর্যন্ত কক্সবাজারে গুলিতে মারা গেছে কমপক্ষে 9টি হাতি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের 2 দিন পর 7 বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, নিজেকে সিএনজি চালক পরিচয় দিয়ে এক ব্যক্তি শিশুটিকে বলে তার বাবা হাসপাতালে ভর্তি, তাকে তার বাবার কাছে নিয়ে যেতে পাঠানো হয়েছে। প্রতারণামূলক কৌশলে শিশুটিকে সিএনজিতে তুলে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তিপণের মোটা অঙ্কের টাকা আদায়ের উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে এই অপহরণ করার কথা জানিয়েছে গ্রেপ্তার হওয়া আসামিরা।
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকার 100 ফুট দৈর্ঘ্যের দুটি সীমানা প্রাচীর ফের ধসে পড়েছে। গতকাল সন্ধ্যায় ওই এলাকার উত্তর পাশের 6 আনি খালের মধ্যে ওই সীমানা প্রাচীর ধসে পড়ে। দেয়াল নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন দুরবস্থা বলে দাবি স্থানীয়দের। এর আগে 2023 সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ওই একই এলাকার 100 ফুট দৈর্ঘ্যের একটি সীমানা প্রাচীর হেলে পড়ে। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায় 2023 সালে এবিএম ওয়াটার কোম্পানি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান 11 কোটি টাকা ব্যয়ে 3000 ফুট দৈর্ঘ্যের এই সীমানা প্রাচীরটি নির্মাণ করে। পৃথক অভিযানে প্রায় 2,38,70,000 টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ করেছে বিজিবি জানায় বুধবার ভোরে ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি ও ফুলগাজী উপজেলার কমুয়া বিওপির সীমান্ত এলাকায় বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকায় মালিকবিহীন অবস্থায় দুটি যানবাহন এবং বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করে। জব্দ শাড়ি ও যানবাহনের আনুমানিক বাজার মূল্য 2,38,70,000 টাকা। বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন জানিয়েছে জব্দ মালামাল আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। একই সাথে এই সিদ্ধান্ত অবিলম্বে নির্বাচন কমিশনকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবাইর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাকে জামায়াত ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। এবং সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ব্যাপারে যে অপরাধটি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটা নিয়ে নৈতিক পদস্থলিত হয় সংগঠনের গঠনতন্ত্রের 62 ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে দাবি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে 31 দিনের ডিজেল, 36 দিনের অকটেন, 20 দিনের পেট্রোল, 20 দিনের জেট ফুয়েল ও 25 দিনের ফার্নেস অয়েল মজুদ রয়েছে। ফলে আগস্টেও সরবরাহে কোনো সমস্যা হবে না। দেশে সংকট তৈরির চেষ্টা থেকে জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মনে করছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বিকেলে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে জ্বালানি তেল ও গ্যাসের সংকট নিয়ে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন করে জ্বালানি মন্ত্রণালয়। আমাদের জ্বালানি তেলের কোনো রকম সংকট আমাদের কাছে এই মুহূর্তে নেই। আমাদের আজকের দিনে ডিজেলের মজুদ আছে প্রায় 31 দিনের, অকটেন আছে 36 দিনের, পেট্রোল আছে 20 দিনের, ফার্নেস অয়েল আছে 25 দিনের এবং জেট ফুয়েল আছে 20 দিন। ফলে নর্মালি আমাদের যা থাকার কথা তার চেয়ে অনেক বেশি। আর আমাদের সাপ্লাই চেইনে পর্যাপ্ত সাপ্লাই চেইন আছে আমাদের, যেটা দিয়ে আমাদের আগামী জুলাই আগস্ট মাস পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। প্রায় 14,041 কোটি 21 লাখ টাকা ব্যয়ে 8টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে 3টি নতুন এবং 5টি সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বৃহত্তর দিনাজপুরের সমন্বিত উন্নয়ন, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ, দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, নতুন গ্যাস অনুসন্ধান কূপ খনন এবং দেশের মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে কিডনি ডায়ালিসিস সেবা সম্প্রসারণ। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এইসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, অনুমোদিত 8টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে 14,041 কোটি 21 লাখ টাকা। ডিবি বাস্তবায়ন বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। বিশেষত অর্থনৈতিক পুনরুদ্ধারকালে এই ডিবির পুরো বাস্তবায়ন যত বেশি সম্ভব হবে, অর্থনীতির তত গতি সঞ্চার হবে এবং সেই গতি সঞ্চারের মধ্য দিয়ে আসলে দেশি বিদেশি বিনিয়োগের একটা নতুন ক্ষেত্র তৈরি হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারকরা টিজিএফআই ও র্যাবের গোপন বন্দিশালা বা আয়না ঘর পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন। চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই বিষয়ে সম্মতি জানায়। তবে পরিদর্শনের দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি।
তবে রাষ্ট্রপক্ষের পাশাপাশি আগ্রহী আসামি পক্ষের আইনজীবীরাও পরিদর্শনের সময় উপস্থিত থাকতে পারবেন বলে মত দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে চিফ প্রসিকিউটর বলেন, প্রচলিত আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধিমালা অনুযায়ী প্রয়োজন হলে বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন। বিগত আওয়ামী সরকারের আমলে দেশে অনেক গুমের ঘটনা ঘটেছে এবং গুমের শিকার ব্যক্তিদের জেআইসি, টিএফআই বা আয়নাঘর নামে পরিচিত এসব জায়গায় বন্দি করে রাখা হতো। ডিজিএফের বন্দিশালায় পরিদর্শনের সময় মাননীয় বিচারকগণের সাথে ডিজিএফআই কেস 5/2025 ডিফেন্স কাউন্সিল হিসাবে উক্ত পরিদর্শনের সময় আমরাও থাকবো ইনশাল্লাহ, এবং এর মাধ্যমে উভয় পক্ষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।